আমরা রাইটিং টাস্ক 1 এর প্রথম ক্লাসটা শুরু করতেছি আজকে। তো রাইটিং টাস্ক 1 লেখার 4টা স্টেপ আছে। একটা রাইটিং টাস্ক 1 আপনি 4টা স্টেপে লিখতে পারেন। 4 স্টেপ শুড বি রিটেন। এখন 4 স্টেপটা কি? 4 স্টেপের মধ্যে প্রথম হলো আপনাকে একটা ইন্ট্রো দিতে হবে। আপনাকে যে প্রশ্নটা করা হবে ওই প্রশ্নের একটা সিম্পল ইন্ট্রো আপনি এখানে লিখতে হবে প্রথম 2 লাইনের ভিতরে। আপনি হায়েস্ট এখানে 2 থেকে 3 লাইনের ভিতরে এই ইন্ট্রোটা লিখতেন। 2 থেকে 3 লাইন হলে এনাফ ফর ইউ। দেন আপনার আসেন ওভারভিউ। ওভারভিউটা হলো আপনার সম্পূর্ণ একটা গ্রাফ থাকবে, একটা পাই চার্ট বলেন বা একটা লাইন গ্রাফ বলেন, যেই চার্টের কথা আপনারা বলেন। একটা সময় পর্যন্ত আপনাকে মানে একটা চার্ট দিবে, তো ওই চার্টের কি আছে কি আছে বেসিক যেটা মানে শর্টকাটে যেটা বললে বুলেট পয়েন্ট গুলো নিয়ে 2-3টা লাইন লিখা, ওইটাকে হলো ওভারভিউ। সো ওভারভিউটা লাইক হতে পারে ওই প্রতিষ্ঠানের সবচেয়ে হায়েস্ট, আপনি বলতে পারেন ওই প্রতিষ্ঠানের এই জিনিসটা সবচেয়ে বেশি খরচ করছে অ্যান্ড ওই জিনিসটা সবচেয়ে কম খরচ করছে, মানে একটা ওভারঅল ভিউ আপনি দিয়ে দিবেন। অথবা ওই প্রতিষ্ঠানে একটা জিনিস বেশি খরচ করা হয়েছে প্রোডাক্ট প্রডিউস করার সময়। তো এই যে আপনি একটা যে জিনিসটা ম্যাসিভ হয়েছে ওইটা নিয়ে আপনি একটা 2 লাইন লিখবেন, এটা হলো ওভারভিউ। দেন আসেন বডি 1 অ্যান্ড বডি 2। মানে এই বডি 1 আর এই বডি 2টা আপনাকে নিজে মাথা খাটিয়ে নিজের যত ধরনের টিক্স আছে, যত ধরনের সিস্টেম আছে, আপনি ওইটার মধ্যে আপনাকে প্রুভ করতে হবে এই দুইটাতে। এন্ড এই দুইটা আহ সবসময় সেম ভাবে লেখা যায়, কিছু ট্রিক্স আছে এবং সিস্টেম আছে, ওইগুলো ফলো করেই আপনি বারবার লিখতে পারবেন। কিছুটা ব্যতিক্রম আছে ওইগুলা বাদে, মানে ওইগুলা ডিফারেন্ট। বাট এই দুইটাতে আপনাকে এলাবোরেট করতে হবে। পেছেই যে আপনাকে যে চিত্রটা দিবে, যে পাই চার্টটা দিবে, যে লাইন গ্রাফটা দিবে, আপনাকে যে চার্টই দেখ, বার দেখ, পাই, ট্যাবেল, লাইন, ডায়াগ্রাম, ম্যাপ, এই সবগুলোর উপরে ডিপেন্ড করে আপনি আপনার বডি 1 এবং বডি 1 সাজাবেন। সো কোনটা বডি 1 এ লিখবেন, কোনটা বডি 2 তে লিখবেন প্রশ্ন হতে পারে। এখন এইটা ডিপেন্ড করবে আপনার প্রশ্ন কি দিয়েছে এবং কি কি বিষয়ে নিয়ে আলোচনা করার কথা বলেছে সেটার উপর ডিপেন্ড করে। সো এগুলা নিয়ে যখন আমরা কথা বলবো তখন আরো ক্লিয়ার হবেন। সো আমরা এখন আজকে কথা বলবো ইন্ট্রোটা নিয়ে। রাইটিং টাস্ক 1 এ কিভাবে ইন্ট্রো লিখতে হয়। সো হাউ টু রাইট ইন্ট্রো। ইন্ট্রোটাও আপনি 4 স্টেপে লিখবেন। কয়টা স্টেপে লিখবেন? 4 স্টেপ। তো 4 স্টেপটা কি? প্রথমে আপনার ইন্ট্রোটা যখন আপনি লিখবেন, সাপোজ আপনি যদি কোনো একটা ইন্ট্রো, একটা প্রশ্ন আছে, ওই প্রশ্নটার একটা ইন্ট্রো লিখবেন। সো এই ইন্ট্রোটার প্রথমেই আপনাকে এই 4টা জিনিস আপনার এই ইন্ট্রোর মধ্যে থাকতে হবে। ইন্ট্রোর এই 4টা জিনিসকে বেসিক বিষয়, ওইগুলা যদি আপনি ফলো করে ইন্ট্রো লেখা শুরু করেন, তাহলে রাইটিং টাস্কের 1 এর ইন্ট্রোটা খুবই চমৎকার হবে এবং দৃষ্টিনন্দন হবে, এবং একজন এক্সামিনার আপনার খুব ইজিলি বুঝতে পারবে যে আপনার যে লিখার অ্যাবিলিটিটা স্ট্যান্ডার্ড। সো কি কি জিনিস ফলো রাখতে হবে আপনাকে যখন আপনি একটা রাইটিং টাস্কের ইন্ট্রো লিখতে যাবেন? অবশ্যই প্রশ্ন থেকে আপনাকে প্রপার সাবজেক্টটা খুঁজে বের করতে হবে। কোনটা সাবজেক্ট, কোনটার কথা বলা হয়েছে, সাবজেক্টটা বলতে হবে, সাবজেক্টটা ধরতে হবে। দেন অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বটা কি? ভার্বটা হলো যে হয়তোবা তারা ওইখানে বলবে যে স্পেন্ড, খরচ করা। সো এটার আপনি যখন ইন্ট্রো লিখবেন অবশ্যই এটার পাস্ট ফর্মটা লিখবেন। একটা অ্যাকশন ভার্বটা খুঁজে বের করতে হবে এবং এইটার পাস্ট ফর্মটা লিখবেন। দেন সোর্স লিখবেন, হোয়ার, কোন জায়গায়। অনেক সময় যেমন ইন ইউকে, এই যে ইউকেটা এটা একটা জায়গা। সো আমরা এই ইউকেটা যখন লিখবো সেটা হলো আমার হোয়ার, মানে কোন জায়গার, সোর্স বা ক্যাটাগরি 3 নম্বরে লিখবো। অ্যান্ড দেন টাইম। এই 4টাকে আমি কম্প্রোমাইজ করে আমি আমার ইন্ট্রোটাকে সাজাবো। সো আমার সিকোয়েন্সটা এটা হবে, প্রথমে সাবজেক্ট আসবে, দেন আমি একটা অ্যাকশন ভার্ব বসাবো, দেন কোথা থেকে এই জিনিসটা হচ্ছে ওইটা এক্সপ্লেন করব, দেন সময়টা কখন আসলে, ওই যে ইন 1919, ইন 1990, ফ্রম 2010 টু 2012, এই যে একটা টাইম, সেটা হলো সময়। অ্যান্ড এখানে হোয়ার, কোন জায়গা, এইগুলো বুঝো। ওয়েল, এখন এই 4টা স্টেপ দিয়ে একটা ইন্ট্রো কিভাবে লিখতে হয় একটা প্রশ্ন থেকে আমরা দেখলে আরো বুঝতে পারবো। এখন এই জিনিসটা লিখে রাখেন আপনারা।
যে 4 স্টেপ কোনগুলো ফলো করতে হয়, 4 স্টেপ ফলো করছে কিনা ওইটা আমরা একটু পরেই দেখাবো। অ্যান্ড সাপোজ আমি যদি এখন একটা লিখি, আপনাদের একটা ইন্ট্রো লিখিয়ে দেই, তাহলে একটু এক্সপ্লেইন করলে আপনি বুঝতে পারবেন। সাপোজ আমি একটা পাই চার্টের যদি লিখি, সো পাই চার্টের একটা লিখে আপনারা একটু সাপোজ দরজা দেখেন, কম্পেয়ার এনার্জি ইন দা 90 95 and 2005। ওয়েল, আমরা এখন এটা যদি আমরা একটা ইন্ট্রো লিখেছি, এটার প্রশ্নটা হতে পারে এইরকম যে আমরা ইন্ট্রোটা দেখলে বুঝতে পারবো। এটার প্রশ্নটা ধরেন বলেছে তারা যে ডিফারেন্ট সোর্সের ফ্রান্সে কি এনার্জি প্রডিউস করা হয়েছে সেটা 1990 থেকে 2005 পর্যন্ত, এবং একটা চিত্র আপনাকে তুলে ধরা হলো, কি 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 পরিমাণে এনার্জি প্রডিউস করা হয়েছে ওইটার একটা পাইচার্টের চিত্র আপনাকে তুলে ধরা হলো। সো এখানে আমি একটু ফলো করি। এই যে ইন্ট্রোটা এখানে লেখা হয়েছে, সো এখানের মধ্যে কি কি আছে? প্রথমে সাবজেক্ট, আপনি প্রথমে অবশ্যই ইন্ট্রো লেখার সময় এইটা বেসিক, এই যে জিনিসটা দা পাই চার্টস, দা, যদি দুইটা চার্ট থাকে তাহলে পাই চার্টস, আর যদি দুইটা চার্ট না থাকে তাহলে পাই চার্ট একটা দিলে হয়। সো এখন আসেন এইটা, আপনাকে অবশ্যই এই লাইনটা লিখতে হবে, পাই চার্ট। কারণ হলো আপনি কোন চার্ট লিখতেছেন ওইটা কিন্তু আপনি আগে ধরতে পারছেন কিনা সেটা তারা বুঝতে পারবে আপনার এই লাইনটা দ্বারা। ধরেন এখানে আপনার বার চার্ট আছে, উপরের প্রশ্নটায় বার চার্ট আছে, আর আপনি এখানে লিখলেন পাই চার্ট, তার মানে কি আপনি টপিক এই চিত্রটা দেখে চিনেন নাই। সো আপনি প্রথমে অবশ্যই শুরু করবেন দা পাই চার্ট, মানে বুঝতে পারছেন যে উপরে যে চার্টটা আছে সেটা আপনি বুঝতে পারছেন। দেন এখানে বললো কম্পেয়ার্স, এগুলো পরে কেন আসছে এটা কম্পেয়ার আমি এটা বলবো। দেন দ্য পার্সেন্টেজ, এইটাও কেন আসছে আমি বলবো। অ্যান্ড অফ এনার্জি, আমি এখন এই চারটা জিনিস আমি আপনাদেরকে এলাবোরেট করতেছি। পার্সেন্টেজ অফ এনার্জি প্রডিউস, এনার্জি কি করা হয়েছে, এনার্জি, এখানে যে এনার্জিটা, এনার্জি এখানে মেইন চিত্রটা কি, চিত্রটাই তো ছিল যে ফ্রান্সে কি পরিমাণ এনার্জি উৎপাদন করা হয়েছে তার একটা চিত্র উপরে হয়তো বা দেওয়া ছিল, আমি এখানে ইনভিজিবল, আপনারা একটা ইমেজিন করেন, ইমেজিন করেন যে উপরে একটা চিত্র দেওয়া আছে যেটা ফ্রান্সের কি পরিমাণ এনার্জি প্রডিউস করেছে তার একটা চিত্র। তো আমার সাবজেক্টটা কি, এনার্জি, এনার্জিটা হলো সাবজেক্ট এখানে আমার, কারণ এই এনার্জি কি পরিমাণ প্রডিউস করা হয়েছে সেটার কথা বলেছে, এই কারণে আমার এনার্জিটা এখানে সাবজেক্ট, আমি সাবজেক্ট পেলাম। দেন আসেন অ্যাকশন ভার্ব, এখানে প্রডিউস ছিল, প্রডিউস, প্রডিউস ছিল, আমি এটা দেখে এখানে একটা ব্র্যাকেটে দিই। সাপোজ আমি যদি ধরি এই, সাপোজ আমি যদি এটাকে ধরি, যে প্রডিউসটা দেখতে পাচ্ছেন, প্রডিউস, এই প্রডিউসটা হয়তো বা প্রশ্নে ছিল, এটা ছিল ধরেন প্রশ্ন, আমি এটাকে এই প্রডিউসটা প্রশ্নে ছিল। সো আমি যখন আমার ইন্ট্রোতে আমি জানি পাস্ট ফর্ম বসে, এই জন্য আমি প্রডিউসের পাস্ট ফর্ম বসিয়েছি, প্রডিউস, প্রডিউসড, প্রডিউসড। তো এখানে পাস্ট ফর্ম বসেছে প্রডিউসের, ভার্ব হিসেবে প্রডিউসের পাস্ট ফর্ম বসেছে। দেন হোয়ার, কোথা থেকে আসলে এইটা প্রডিউস করা হয়েছে, ফ্রম 5 ডিফারেন্ট সোর্স ইন ফ্রান্স, এইটা হলো আমার 3 নম্বর প্রশ্নের আনসার। এই যে 3 নম্বর হোয়ার, কোন জায়গায়, ফ্রম 5 ডিফারেন্ট সোর্স ইন ফ্রান্স। দেন আমার কোথায়, কোন জায়গায়, ইন দ্য ইয়ার অফ 19 and 2005। সো এই যে আমি এইটাকে ফলো করে কিন্তু আমি ইন্ট্রোটা লিখেছি, and চমৎকার, এবং এটা হলো স্ট্যান্ডার্ড একটা ইন্ট্রো। সো রাইটিং টেক্সট ওয়ানে ইন্ট্রো লেখার সিস্টেমটা হলো এইভাবে। এখন আসেন আমার কিছু আপনাদেরকে নর্মাল কিছু থিঙ্কিং আপনাদেরকে দেই, এখানে হয়তো প্রশ্ন আসতে পারে, আমি এখানে একটু সবুজ কালার করে দিচ্ছি আপনাদের জন্য। প্রশ্ন, এইটা প্রশ্ন, এখানে আপনাদের এইটাও প্রশ্ন থাকতে পারে, এটা কেন আসছে, অ্যান্ড এইটা, এই তিনটা আপনাদের এই চারটার মধ্যে কিন্তু নাই, এই যে চারটা আছে এই চারটার মধ্যে নাই, এই তিনটা। সো এই তিনটা কি কেন আমি লিখছি, বা এটাকে আমাকে কি লিখতে হবে, সবসময় লিখতে হবে না, কোন সময় কি লিখবো, এটা আপনাদের প্রশ্ন আসতে পারে। সো আমি আপনাদেরকে আনসারটা এখনই বুঝাতে, আমি প্রথমে এইটার আনসারটা বুঝাই, পার্সেন্টেজ। ওয়েল, এখানে দেখেন ওয়ার্ডস ইউ নিড টু রাইট ইন্ট্রো, কি ওয়ার্ডটা লিখতে হবে। সাপোজ আপনার প্রশ্ন যদি কোনো এমন কোনো সাবজেক্ট বা এমন কোনো কিছুর কথা বলা থাকে, সাবজেক্ট বলা, এমন সাবজেক্ট থাকে যেটা আনকাউন্টেবল, আনকাউন্টেবল বলতে যেটাকে কাউন্ট করা যায় না, যেমন গ্যাস, এনার্জি, এই দুইটা, এই দুইটা যদি মানে এইরকম, বা এই যে এনার্জি, এইগুলো যদি থাকে, এগুলা কি আনকাউন্টেবল, সেক্ষেত্রে অ্যামাউন্ট হবে। যদি না স্পেসিফিক্যালি
প্যাসেজের মধ্যে পার্সেন্টেজ দিয়ে দেয়, মানে পার্সেন্ট লেখা থাকে 10%, 5%, এরকম যদি উল্লেখ না থাকে প্যাসেজে, তাহলে আপনার এগুলো অ্যামাউন্ট হবে। সব ক্ষেত্রে যত ধরনের আনকাউন্টেবল নাউন পাবেন, আনকাউন্টেবল সাবজেক্ট পাবেন আপনি, যেগুলো আসলে সাবজেক্টে গণনা করা যাচ্ছে না, সেগুলার ক্ষেত্রে কি হবে, অ্যামাউন্ট হবে এই জায়গাটায়। তারপরে অথবা কম্পেয়ার্স দ্য অ্যামাউন্ট অফ, দ্য পার্সেন্টেজ অফ, দ্য নাম্বার অফ, এই জায়গাটায় চেঞ্জ হবে। এখন কি কি চেঞ্জ হবে আমি বলতেছি। দ্য নাম্বারটা, ধরেন নাম্বারটা যদি কাউন্টেবল হয়, ধরেন পিপলস, স্টুডেন্ট, সাবজেক্টটা, এই যে এখানে যে সাবজেক্টটা আছে বা আপনি টপিকের যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা যদি কাউন্টেবল হয়, কাউন্টেবল মিনস যেগুলাকে গণনা করা যায়, নাম্বার, তাহলে আমি এখানে নাম্বার বসাবো। দ্য নাম্বার অফ এনার্জি, এইরকম হবে। হয়তো এনার্জিতে তো আনকাউন্টেবল, সেই ক্ষেত্রে তো আর নাম্বার হবে না। ধরুন নাম্বার অফ পিপল, সেখানে নাম্বার অফ পিপল হলো দ্য নাম্বার অফ পিপল, অ্যান্ড দ্য পার্সেন্টেজ অফ দ্য অ্যামাউন্ট অফ গ্যাস এনার্জি, এটা ঠিক আছে। এন্ড পার্সেন্টেজটা কখন হবে, পার্সেন্টেজটা যখন স্পেসিফিক্যালি আপনার চিত্রের মধ্যে দেওয়া থাকবে, চার্টের মধ্যে দেওয়া থাকতে পারে যে 10%, 5% এনার্জির 10% উৎপাদন করা হয়েছে, পার্সেন্টেজ চিহ্নটা থাকবে। যদি পার্সেন্ট চিহ্ন আপনারা আসলে এটা হয়তো বা দেখানো লাগবে না, যে পার্সেন্টেজের যে চিহ্নটা আছে সাপোজ, এই চিহ্নটা আপনারা যখন দেখতে পারবেন প্রশ্নের মধ্যে, অথবা যদি লেখা থাকে পার্সেন্টেজ, তাহলেই কিন্তু এইখানে পার্সেন্টেজটা বসবে। আর যদি এটা লেখা না থাকে তাহলে অ্যামাউন্ট বসবে। এই হলো এইটার বিষয়। এখন আসেন, আপনার আরেকটা প্রশ্ন আসতে পারে, এখানে আপনারা কম্পেয়ার কেন বসাবেন। এটা হলো, যদি পাই চার্ট পড়ে, যে প্রথমে যে চার্টটা লিখবেন, এটা যদি পাই চার্ট হয় তাহলে তো পাই চার্ট, যদি বার চার্ট হয় তাহলে তো বার চার্ট। যদি বার চার্ট, পাই চার্ট যাই হয়, এটা ইন্ট্রোটা মানে তার চার্টস এর নাম লেখার পর, এটা আপনার যেহেতু বলতেছে যে কম্পেয়ার্স করার জন্য, কারণ আপনাকে একটা চিত্র দিয়ে বলছে এখানে কি কি আছে ওইগুলা এক্সপ্লেইন করার জন্য, তো আপনি কম্পেয়ার চার্ট এক্সপ্লেইন, এক্সপ্লেইন কথাটা না বলে সবচেয়ে পারফেক্ট ওয়ার্ড হলো এইটা ইউজ করা। আপনি এটা সব ক্ষেত্রে ইউজ করতে পারেন। এই যে কম্পেয়ার লেখাটা আপনি সব ক্ষেত্রে ইউজ করতে পারবেন, শুধুমাত্র ম্যাপ এবং ডায়াগ্রাম বাদে। বাকি যেগুলো আছে, বাকি যেগুলো বলতে আমি বোঝাচ্ছি যে বার, পাই, ট্যাবেল, লাইন, এই যে চারটা আছে, এই চারটায় আপনি চাইলে আপনি এই ওয়ার্ডটা ইউজ করতে পারবেন। নাম লেখার পরে, চার্টের নাম লেখার পরে আপনি কম্পেয়ার ইউজ করতে পারবেন। অনেক সময় অনেকে লিখে যে এখানে শো দ্য পাই চার্ট, শো দ্য পার্সেন্টেজ, এইটাও লিখে দ্য পাই চার্ট ইলাস্ট্রেট দ্য পার্সেন্টেজ, এইটাও লিখে যায়। বাট আই থিঙ্ক এই যে কম্পেয়ারটা সবচেয়ে স্ট্যান্ডার্ড ওয়ার্ড। সো আমি এই জন্য ইন্ট্রোতে সবাইকে এইটাই লিখার ট্রাই করে, এবং এটা কম্পেয়ারটা আসলে আমাদেরকে মনে রাখতে এবং বানানের একটা যে ইলাস্ট্রেট, অনেক সময় অনেকে বানান ভুল করে ফেলে, অনেক সময় মনে আসে না। সো এটা স্ট্যান্ডার্ড, আপনি এটা ফলো করতে পারেন। সো এই হলো আপনার ইন্ট্রো লেখার ক্রাইটেরিয়া। সো আমি আবার একটু ইন্ট্রোটাকে এলাবোরেট করতেছি আপনাদের সামনে। ইন্ট্রো আপনারা 4 স্টেজে লিখবেন। অবশ্যই ইন্ট্রোতে আপনি আগে সাবজেক্টটা খুঁজে বের করবেন, দেন অ্যাকশন ভার্ব লিখবেন, অ্যাকশন ভার্বটা কি সেটা খুঁজে বের করবেন, দেন ওয়ার মানে কোন জায়গা এই জিনিসটা, মানে এই যে টপিকটা থাকবে এটা কোন জায়গায় এটা অনুষ্ঠিত হয়েছে সেটা আপনারা লিখবেন, ওয়েন এটা লিখবেন। অবশ্যই প্রথমে শুরু করবেন কিভাবে, যে চার্ট থাকবে ওই চার্টের প্রথমে নামটা লিখবেন, দ্য পাই চার্ট, দ্য বার চার্ট, এইটা। এন্ড দেন যদি এখানে চার্ট দুইটা থাকে তাহলে কি হবে, চার্টস হবে। আর যদি চার্ট দুইটা না থাকে তাহলে শুধু চার্ট হবে। তাহলে বুঝতে পারছেন। এন্ড এখানে কম্পেয়ার, এখানে একটা ডিফারেন্ট আছে, এখানে কম্পেয়ার, এখানে দেখাচ্ছেন কম্পেয়ার, অনেক সময় কি হতে পারে, কম্পেয়ার্স হতে পারে। আমি দেখাচ্ছি, কম্পেয়ার্স, এখানে একটা এস লাগছে না, এস, এই যে এখানে একটা এস আছে। সো এইটা আপনার তখনই লাগবে যদি আপনার প্রশ্নের মধ্যেই এস দেওয়া থাকে। যদি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে দা দিস দিস চার্ট শোজ, শোজ, এখানে একটা শো লেখা, SHOW, শোর, শোর সাথে যদি এস থাকে তাহলে এস হবে, আর যদি শোর সাথে এস না থাকে তাহলে শুধু কম্পেয়ার হবে। আশা করি এটা বুঝতে পারছেন। যদি প্রশ্নের মধ্যে এস দেওয়া থাকে, শো, কারণ দা হতে পারে, তা বলতে দা পাই চার্ট, দা চার্ট, তারা কিন্তু নাম বলবে না, পাই চার্ট, বার চার্ট এটা বলবে না, বলতে পারে দা চার্ট শো। যদি এস দেওয়া থাকে শোর সাথে তাহলে কম্পেয়ার্স হবে, আর যদি না দেওয়া থাকে তাহলে কম্পেয়ার। আশা করি এই নোটসটা বুঝতে পারছেন। অ্যান্ড দ্য পার্সেন্টেজ, দেন দা পার্সেন্টেজ, এখানে যে পার্সেন্টেজটা আছে এটা আপনার পার্সেন্টেজ হবে, যদি আনকাউন্টেবল হয় তাহলে অ্যামাউন্ট হবে, যদি কাউন্টেবল হয় তাহলে নাউন হবে, নাম্বার হবে। দা নাম্বার, দা অ্যামাউন্ট,
দ্য পার্সেন্টেজ, এই তিনটা এখানে চেঞ্জ হবে। অফ এনার্জি, এখানে এই অফ এন্ড দেন আপনি এখানে এটা আপনার নিজের মতো করে এক্সপ্লেন করবেন যে কি কি হতে পারে। আমি জানি যে আমি কি কি জানি, আমি জানি এতটুকু আমার ফিক্সড, এগুলা আমার সবসময় বসবে। পাই চার্ট হলে পাই চার্ট, বার চার্ট হলে বার চার্ট, কম্পেয়ার যদি যদি এস দেওয়া থাকে প্যাসেজে তাহলে কম্পেয়ার্স হবে, আর যদি না দেওয়া থাকে শুধু কম্পেয়ার লিখবো। দা পার্সেন্টেজ, এখানে যদি প্রশ্নতে যদি যে অ্যামাউন্টটা লেখা থাকবে ওইটা যদি পার্সেন্টেজ আকারে হয় তাহলে পার্সেন্টেজ, যদি নাউন হয় নাম্বার হয় আর কাউন্টেবল তাহলে নাম্বার দিব। পিপল, স্টুডেন্ট এগুলো গণা যায়, এগুলো নাম্বার হবে। যদি গ্যাস এনার্জি এরকম সাবজেক্ট থাকে তাহলে আমি অ্যামাউন্ট দেবো। এন্ড দেন এখানে আমি যে সাবজেক্টটার আন্ডারে এটা লিখছে ওই সাবজেক্টটা এখানে বসাবো। সাবজেক্টটা বসানোর পর অ্যাকশন ভার্ব যেটা থাকবে সেটা ফার্স্ট ফর্ম বসাবো এখানে। ফার্স্ট ফর্ম বসানোর পর ওয়ার জায়গাটা, কোন জায়গাটা এটা অনুষ্ঠিত হয়েছে এটা ফ্রম ডিফারেন্ট সোর্স অফ ফ্রান্স, ইন ফ্রান্স, সোর্স ইন ফ্রান্স, এই যে একটা জায়গায় সোর্সটা ক্যাটাগরিটা আমি এখানে বসাবো। দেন আমি ইয়ার অফ 2005 এইটা বসাবো, মানে কোথায় হয়েছে। এই চারটা দিকের উপর আপনি যদি ফলো করেন তাহলে ইজিলি রাইটিং টেক্সট 1 এর ইন্ট্রোটা আপনার খুব ইজিলি এবং ব্যান্ড 7 এর মতো আপনি রাইটিং লিখতে পারবেন। বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে, বিভিন্ন ভাবে লেখা যায়, বাট আই থিঙ্ক দিস ওয়ান ইজ বেস্ট ফর ইউ টু রাইট রাইটিং টেক্সট 1। সো এই হলো রাইটিং টেক্সট 1 ইন্ট্রো লেখার সিস্টেম। এখন আপনারা আরো ইজিলি এখন কিছু এক্সারসাইজ করুন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আর প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন।